হাই এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। অ্যাসিডিটির সমস্যা হয় না এরকম মানুষ আসলে খুঁজেই পাওয়া যাবে না, এবং অ্যাসিডিটির সমস্যা যখন হয় তখন এক এক মানুষের এক এক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। তার মধ্যে স্পেসিফিক একটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স, বা খাবার খাওয়ার পরে সেটা গলার উপর দিয়ে উঠে আসে, স্ট্রেইট বেডে ঘুমানো যায় না, এবং অনেক সময় দেখা যায় যে টক একটা পানি গলার মধ্যে উঠে আসে, বা ঢেকুর যখন দিচ্ছেন তখন এই টক পানিটা গলার থেকে মুখে চলে আসে। সো এটা একটা সায়েন্টিফিক কন্ডিশন যেটাকে অ্যাসিড রিফ্লাক্স বলছে। সো এই সমস্যা হলে আসলে কি করবেন? বেসিক্যালি অ্যাসিডিটির সমস্যা হলে আপনার যা করা উচিত, এই সমস্যাটা হলে সেটাই করবেন। আর যদি সাথে হার্ট বার্ন থাকে বা বুকে জ্বালা পোড়া থাকে, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে একটা প্রবলেম হচ্ছে, বা আমরা খুবই আনকমফর্টেবল ফিল করি। সো ইন দ্যাট কেস, যদি আপনি পেইন অনুভব করেন, যদি আপনার কোনো অবস্থাতেই কোনো কিছু করতে ভালো লাগছে না, আপনি কাজে ফোকাস করতে পারছেন না, বুকে জ্বালা পোড়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হচ্ছে, এরকম সিচুয়েশনে ডেফিনেটলি আপনি একজন ডক্টরের কাছে যাবেন। নিজের খেয়াল খুশি মতো কখনোই গ্যাস্ট্রিকের মেডিসিন খাবেন না যদি এই কন্ডিশনটা 2 উইকসের বেশি চলতে থাকে। অ্যাসিডিটির সমস্যা কেন হয়? এটার রুট কজ একটাই, সেটা হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর জীবনযাত্রা। সো আপনার যখন অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে বা এরকম খেলে গলার উপর খাবার উঠে যাচ্ছে, তখন আপনাকে যেটা করতে হবে, প্রপারলি একটা ফুড চার্ট ক্রিয়েট করতে হবে এবং এমন সব খাবার খেতে হবে যেটাতে আঁশ আছে বা ফাইবার আছে। ফাইবার যুক্ত খাবার কোনগুলো? ফল, শাকসবজি, লাল চালের ভাত, লাল আটার রুটি, এগুলো ছাড়াও আরো সুষম যে খাবারগুলো আছে, ভালো শর্করা, ভালো প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, এবং এটার সাথে পরিমিত পরিমাণে পানি পান করা। সো আপনি খাবারে যখন আঁশযুক্ত বা ফাইবার যুক্ত খাবার এড করবেন, তখন আপনার অ্যাসিডিটির সমস্যা অনেকটা কমে যাবে। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি ঘুমটা ঠিক করবেন। রাতে যদি প্রপারলি না ঘুমান, ইন দ্যাট কেস অ্যাসিডিটির সমস্যা হয়। যারা টেনশনে আছেন বা চাপ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদেরও অ্যাসিডিটির সমস্যা হতে পারে বা হয়ে থাকে। এবং এক্সারসাইজ মাস্ট। আপনি যতই ভালো খাওয়া দাওয়া করুন, আপনি যতই ঘুমান না কেন, আপনি যদি প্রপারলি এক্সারসাইজ না করেন, ইন দ্যাট কেস কিন্তু আপনার প্রপার যে ডাইজেশনটা সেটা হবে না। সো আপনার বডির একটা মুভমেন্ট থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার খাবার হজম এবং পরিপাকে অনেক ভালো হবে। সো শুধু খাবার ভালো রাখলেই হবে না, খাবারে শুধুমাত্র আঁশযুক্ত খাবার রাখলেই হবে না, এটার সাথে সাথে আমাদের যেটা করতে হবে, ঘুমটা প্রপারলি হতে হবে রাতের বেলা, এবং ঘুমাবার অন্তত 3 ঘন্টা আগে খাবার শেষ করতে হবে, এবং এক্সারসাইজ করতে হবে সপ্তাহে মোট 2.5 ঘন্টা। সো এটা আপনি আপনার মতো করে ডিসাইড করে নেবেন। সো এইরকম সিচুয়েশনে যাদের অ্যাসিডিটিও হচ্ছে আবার অ্যাসিড রিফ্লাক্সও হচ্ছে, গলার মধ্যে খাবার উঠে যাচ্ছে, আপনি ঘুমালে সমস্যা হচ্ছে, এরকম সিচুয়েশনে যেটা হয়, আপনি যদি স্ট্রেইট বেডের মধ্যে শুয়ে থাকেন, প্রবলেমটা আরো বেশি হয়। সো ওই সিচুয়েশনে আপনাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা আগে রাতের খাবারটা শেষ করতে হবে। মাঝখানে একটা বড় টাইম রাখবেন, সো দ্যাট আপনার খাবারটা ভালোভাবে পরিপাকটা শুরু হয়, ডাইজেশনে যাতে প্রবলেম না হয়, এবং ঘুমাবার পরে যাতে সমস্যা না হয়। অনেকের রাতে এই সমস্যাটা হয়। সো যাদের এই সমস্যাটা আছে তারা খেয়াল করে দেখবেন যে আপনার এটার সাথে ব্রিদিং প্রবলেম হচ্ছে কিনা। এটা যদি থাকে, ডেফিনেটলি ডক্টরের কাছে যাবেন। যদি বুকে পেইন হয়, সেক্ষেত্রেও ডক্টরের কাছে যাবেন। খাবার অনেক বেশি চিবিয়ে খাবেন। আপনার ডাইজেশনের 70% মুখে হতে হবে, দ্যাট মিনস অনেক বেশি চিবিয়ে খেতে হবে। তারপর যখন এটা পাকস্থলিতে যাবে, তখন তো আরো প্রসেস আছেই। সো এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটাতে আপনার অ্যাসিডিটিটা আরো বেশি ট্রিগার করছে, লাইক ভাজা পোড়া, অ্যালকোহল, বিভিন্ন ধরনের সাবস্টেন্স এবিউজ যারা করেন, বা ড্রাগ এডিক্টেড যারা ড্রিঙ্ক করেন, এগুলো থেকে সরে আসতে হবে। প্রসেসড খাবার, প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত যে খাবারগুলো আছে, সেটা থেকে সরে আসতে হবে। এবং খাবারে যেটা বললাম প্রথমেই, আঁশযুক্ত খাবার বা ফাইবার আছে এরকম খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে, এটার কোনো বিকল্প নেই। এখন ধরেন আপনি খাদ্য তালিকা ঠিক করলেন, আপনি রাতে ঘুমালেনও প্রপারলি, আপনার কোনো দুশ্চিন্তা নাই, আপনি এক্সারসাইজও করেন, তারপরেও যদি ঠিক না হয়, ইউ মাস্ট সি এ ডক্টর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কারণ এমনও হতে পারে যে আপনার ইসোফেগাসে বা ইন্টারনাল যে সিস্টেমটা আছে, সেখানে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা আন্ডারলাইন ডিজিজ কন্ডিশন আছে, যেটা ডক্টর ছাড়া আপনি কোনো অবস্থাতেই আইডেন্টিফাই করতে পারবেন না। সো এইসব সিচুয়েশনে
যদি দেখেন যে আপনি জীবনযাত্রা স্বাস্থ্যকর করার পরেও আপনার এই প্রবলেমটা থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না, ইন দ্যাট কেস ডেফিনেটলি ইউ হ্যাভ টু সি এ ডক্টর। তখন যদি কোনো আন্ডারলাইং ডিজিজ আপনার বডিতে এক্সিস্টিং থাকে, ইন দ্যাট কেস এটা ডক্টর আইডেন্টিফাই করবেন এবং ট্রিটমেন্টে যাবেন। বাট নিজের খেয়াল খুশি মতো কোনো ধরনের মেডিসিন খাবেন না মেডিসিন খাওয়ার আগে, কারণ মেডিসিন যদি আপনি খান অ্যাসিডিটির কথায় কথায় জীবনযাত্রাকে স্বাস্থ্যকর না করে, তাহলে যেটা হবে আপনার পাকস্থলী বা স্টমাকে অনেক স্বাস্থ্য সমস্যা হবে, ক্যান্সারের মতো সিচুয়েশন হয়ে যায়। সো এই মেডিসিনগুলো না খেয়ে আপনি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করুন। জীবনযাত্রা যদি স্বাস্থ্যকর না করেন তাহলে মেডিসিন খেয়ে কোনো লাভ হবে না। এখন জীবনযাত্রা স্বাস্থ্যকর করার পরেও যদি ঠিক না হয়, ডেফিনেটলি ডক্টরের কাছে যাবেন, কারণ আপনার বডিতে হয়তো অন্য কোনো ডিজিজ আছে বা আন্ডারলাইন কোনো কন্ডিশনস আছে, যেটা ফাইন্ড আউট করে ট্রিটমেন্টে যেতে হবে। বিকজ লং টার্ম ধরে যদি আপনার ওই অ্যাসিড রিফ্ল্যাক্সটা হয়, আপনি খেলেই গলার উপর উঠে যাচ্ছে, ঢেকুরের সাথে টক পানি বের হচ্ছে, তখন কিন্তু এটা লং রানে ভালো কোনো সিমটম না, এটা থেকে আরো বিভিন্ন মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে। আচ্ছা, অ্যাসিড রিফ্লাক্স অনেক কারণেই হতে পারে, যেটা বললাম, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, প্রপারলি রাতে না ঘুমানো, দুশ্চিন্তা, টেনশন, কাজের প্রেশার, খাবারে প্রপার সুষম খাবার না থাকা, ফাইবার যুক্ত খাবার বা আঁশযুক্ত খাবার খাদ্য তালিকায় না রাখা, এক্সারসাইজ না করা, মানসিক টেনশন, সবকিছু মিলিয়ে এটা হতে পারে। অনেক সময় প্রেগনেন্ট উইমেন যারা আছেন তাদেরও এটা হতে পারে, যারা রাতে দেরি করে খান তাদেরও এই স্বাস্থ্য সমস্যাটা হতে পারে। অনেকের এটার সাথে অ্যাজমা ক্রিয়েট হতে পারে, ব্রিদিং ইস্যুস ক্রিয়েট হতে পারে। সো যাই হোক না কেন, প্রথমেই জীবনযাত্রাতে ফোকাস করবেন। ইট মাস্ট বি এ হেলদি লাইফস্টাইল জার্নি। যে টুলসগুলোর কথা বললাম, সুষম খাবার, এক্সারসাইজ, ঘুমানো, মানসিক স্বাস্থ্য ভালো রাখা, এগুলোর পরেও যদি আপনার বুকে জ্বালাপোড়া, অস্বস্তি হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আপনার যদি বমি বমি লাগে, ডেফিনেটলি ইমিডিয়েটলি ডক্টরের কাছে যাবেন। বিকজ ডক্টর ছাড়াও এটা কোনো অবস্থাতে আইডেন্টিফাই করা উচিত না। এবং আমি সব সময় বলে থাকি যে কোনো অবস্থাতেই নিজের খেয়াল খুশি মতো মেডিসিন খাওয়া যাবে না। গ্যাস্ট্রিকের মেডিসিন, পেইন কিলার, এগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মেডিসিন, যেগুলো প্রেসক্রিপশন ছাড়াও কিনতে পাওয়া যায়। অবশ্য বাংলাদেশের সব মেডিসিনই মানুষ প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারে। সো আমাদের ল আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত, যে ডক্টর প্রেসক্রাইব না করলে কোনো মেডিসিন কেনা যাবে না। অনেক সময় দেখা যায় কি, কিছু মেডিসিনের নাম ফার্মেসিতে যারা কাজ করেন তারা জানেন, আবার আমরা যারা আছি অসচেতন মানুষজন, আমরাও দেখা যায় যে কিছু মেডিসিনের নাম জানি, সেটা কিনে ফেলছি। অথবা আমার আম্মুকে হয়তো ডক্টর কোনো একটা মেডিসিন দিয়েছে, সেম মেডিসিন আমিও খাচ্ছি, এটা কিন্তু প্রপার কোনো ওয়ে না। সো কোনো অবস্থাতে কোনো মেডিসিন, এগুলোকে ওভার দ্য কাউন্টার্স মেডিসিন বলে, যে মেডিসিনগুলো দেশের বাইরে প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়, তারপরেও মানুষ সেই মেডিসিনগুলো কিনে না। আমি জার্মানিতে দেখেছি বা ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি, মানুষের মাথা ব্যথা হলে হার্বাল টি খাচ্ছে, বডিতে পেইন হলে কোনো একটা গাছের পাতা বা ফুল দিয়ে টি খাচ্ছে। ডক্টররা খুব ইজিলি মেডিসিন প্রেসক্রাইব করেন না, এবং ওইখানে যারা বসবাস করেন, ওখানের নাগরিক যারা অরিজিনালি, তারাও কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া খুব একটা মেডিসিন খান না। এবং ডক্টর পরামর্শ করলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিন তারাই নিতে চান না। সো মেডিসিন থেকে যত দূরে থাকবেন ততই আপনি ভালো থাকবেন, কারণ মেডিসিনের অফকোর্স সাইড ইফেক্ট আছে। আর স্পেশালি আমরা যখন নিজেদের খেয়াল খুশি মতো মেডিসিন খাই, এটা আসলে লং রানে কোনো ভালো ফল বা সুফল বয়ে আনবে না। কারণ মেডিসিন যখন প্রেসক্রাইব করি আমরা বা করা হয় যখন, তখন অনেকগুলো ফ্যাক্টর দেখা হয়, ব্লাড টেস্টের রিপোর্ট দেখতে হয়, অনেকগুলো ফ্যাক্টরস, এজ, তার ডেমোগ্রাফিক ডিভিডেন্স, সব কিছু মিলিয়ে, তার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস সব মিলিয়ে মেডিসিন প্রেসক্রাইব করা হয় বা করতে হয়। সো কথায় কথায় মেডিসিন খেয়ে ফেলা, তাও নিজের ইচ্ছা মতো, এটা উচিত না। ফর এক্সাম্পল, আমি যখন ফার্মেসিতে পড়ি, নর্মালি 4 ইয়ার্সের কোর্স ছিল। ফার্মেসি পড়তে 4 ইয়ার্স টাইম লাগে। মেডিসিন কিভাবে বানাতে হয় সেটার আগে আমাদের ফুল ফিজিওলজি কিভাবে কাজ করে সেটা আমাদের জানতে হয়েছে। তো মেডিসিন খাওয়া বা প্রেসক্রাইব করা যদি এতই সহজ হইতো, তাহলে আর ফার্মেসির মতো সাবজেক্ট থাকতো না, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ফার্মাসিস্টদেরকে হায়ার করতো না, এবং ডাক্তারদেরও দরকার ছিল না। সো এই জিনিসগুলো কমপ্লেক্স এবং গ্লোবাল হেলথ ক্রাইসিস, স্পেশালি সাউথ এশিয়ার মতো কান্ট্রিতে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি একটা মেডিসিনের নাম জানেন, গ্যাস্ট্রিকের সমস্যা হলো, পেইন হলো, খেয়ে ফেললাম, এটা উচিত না। যদি উচিতই হতো বা এত ইজি হতো, তাহলে আমাদের এত কষ্ট করে পড়াশোনা করার কোনো দরকার ছিল না। সো যাদের এই স্বাস্থ্য সমস্যা আছে, জীবনযাত্রায় অবশ্যই আগে ফোকাস করবেন। হেলদি লাইফস্টাইল ইজ এ মাস্ট। এটা শুধুমাত্র যে স্বাস্থ্য সমস্যা থাকলে আপনি জীবনযাত্রায় ফোকাস করবেন এরকম না,
যে কোনো সিচুয়েশনে লাইফস্টাইল হেলদি হলে শারীরিকভাবে ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন। সো সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমি কিছু কমেন্ট পড়ে নিই। আচ্ছা, ওনার নাম হচ্ছে মার্মা। থ্যাংক ইউ ফর কমেন্টিং। কমেন্টটা পড়বো না, বাট থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। মিনহাজুল ইসলাম মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ফর কানেক্টিং। সাদ্দাম হোসেন, উনি একটা লাভ দিয়েছেন, থ্যাংক ইউ, দোয়া করবেন। একজন লিখেছেন লাভলি স্পিচ। আচ্ছা, ওনার নামটা কি? ইভা খান। হাই আপু। আপু, হওয়ার পরে হাত পা ফুলে গেছে, এটার করণীয় কি কি? কি বাচ্চা হওয়ার পরে হাত পা ফুলে গেছে নাকি আমি বুঝতে পারছি না। শফিকুল ভাইয়া একটু কমেন্টটা স্পেসিফিক্যালি লিখবেন। জামাল লিখেছেন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সুহান লিখেছে আপু কেমন আছো? আই এম ফাইন, হাউ আর ইউ? মাসুম আহমেদ সুহান লিখেছেন আপু আমি একটা লেখা বই অর্ডার করেছি। আচ্ছা, অনলাইনে যে বইটা আপনারা পারচেস করছেন, ইটস এন ই বুক। সো আপনারা এটা ইমেইলে পাবেন। ইমেইলটা যখন সবার ইমেইলেরই রেসপন্স যাবে এবং অর্ডার যখন অ্যাকসেপ্ট করা হয়, আপনারা একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে ইউ হ্যাভ টু ডাউনলোড দ্য ই বুক। ওইটা আপনার হাতে যাবেন। আর অনেকে দেখা যায় যে তাড়াহুড়া করে ফেলেন, ওয়েট করতে পারেন না, এবং টিমের অনেকেই আছে তো দেখা যায় যে উইকেন্ডে হয়তো অনেকে কাজ করেন না, সো অ্যাকসেপ্ট করতে একটু লেট হয়। অনেকে আবার দেখা যায় কি ক্লিক করতে পারেন না, ফোনে সমস্যা থাকে, এইসব কারণে হয় না। সো আমি বলবো যে একটু ধৈর্য ধরে টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার যেভাবেই হোক। আর যারাই অর্ডার করেছেন ডেফিনেটলি আপনারা বুকটা পাবেন, হয়তো 1-2 দিন লেট হতে পারে, বাট পাবেন ফর শিওর। আর আবারও বলছি, মেডিসিন ছাড়া সুস্থ থাকার উপায় বইটা হচ্ছে ই বুক। দ্যাট মিনস আপনি পিডিএফ আকারে পাবেন, সেটা আপনার ফোনে বা ট্যাবে বা ল্যাপটপে আপনি পড়তে পারবেন। বাহার উদ্দিন লিখেছেন আপনার খাওয়া দাওয়া শেষ নাকি? হ্যাঁ শেষ, 7টার সময় আমি ডিনার করেছি। আচ্ছা, খাবার খেলে গলায় কেন আসে? আনোয়ার আল ইসলাম, ওই যে বললাম অ্যাসিড রিফ্লাক্স, আপনার বডিতে একটা সমস্যা হচ্ছে, আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর, এইসব কারণে। সো এতক্ষণ যা বললাম সেটাই। টিপু সুলতান লিখেছেন আমার মুখে খুশকি জাতীয় সমস্যার সমাধান কি? খুশকির সমাধান নিয়ে আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে, অন্য একটা ভিডিওতে বলবো, বাট আমি নোট ডাউন করে রাখলাম এই টপিকটা নিয়ে। সাহাদাত হোসেন লিখেছেন হাউ আর ইউ আপু? আই এম ডুইং ফাইন, হাউ আর ইউ? আচ্ছা, মাহফুজুর রহমান লিখেছেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মোবাইল আসক্তি থেকে বিরত থাকা উত্তম উপায়গুলো কি কি হতে পারে? মোবাইল আসক্তি আসলে ওইটাকে এভাবে না দেখে আপনি যতটুকু টাইম মোবাইলে স্পেন্ড করছেন ততটুকু প্রোডাক্টিভলি করুন। বাকি সময় একটু লেজার টাইম হিসেবে বা লেজার পিরিয়ড হিসেবে ব্যবহার করতে পারেন। সব সময় প্রোডাক্টিভ থাকতে হবে, নট নেসেসারিলি। সামটাইমস ইউ হ্যাভ টু গিভ স্পেস টু ইয়োর মাইন্ড ওর বডি। সো তখন ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য আর্ট অফ ডুইং অ্যাবসলিউটলি নাথিং। দ্যাট মিনস আপনি কোনো কিছুই করছেন না এবং ওই টাইমটাকে এনজয় করা। বাট এটা যদি আসক্তি হয়ে যায়, আপনি যদি আইডেন্টিফাই করেন, দেন মেক ইট এ প্রোডাক্টিভ ওয়ান। একটু স্কেডিউল করে সেটা নিয়ে আরেকদিন কথা হতে পারে। ওকে, অনেকগুলো কমেন্ট পড়লাম, ঘুমাবার টাইম হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে মেসেঞ্জারে, ইনবক্সে অথবা ইমেইলে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।